স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তবলা। দর্শক, প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ আমেরিকায় এসে আশ্রয় প্রার্থনা করছেন। নিজ জন্মভূমিতে প্রাণনাশের হুমকি যাদের রয়েছে তারা এই সুযোগটি পেতে পারেন। নানা কারণে আশ্রয় প্রার্থনা করা যায়, তবে মূলত 5টি কারণকেই প্রধান কারণ হিসেবে ধরা হয়। এর মধ্যে একদিকে যেমন রয়েছে জাত বা ধর্ম, বর্ণ, জাতীয়তা, বিশেষ কোনো পেশার সাথে জড়িত কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে প্রাণনাশের হুমকি। এর মধ্যে যে কোনো একটি বা একাধিক কারণ থাকলে আপনি আশ্রয় প্রার্থনা কিংবা অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আমেরিকায় অ্যাসাইলামের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে 1 নম্বরে রয়েছে অবশ্যই আমেরিকায় এসে আপনাকে কয়েকটি কাজ করতে হবে, কিছু পদ্ধতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। যারা আমেরিকার নাগরিক তারা কিন্তু এই সুযোগটি পাচ্ছেন না, এবং অনলাইনে আবেদন করতে হলে মনে রাখতে হবে আমেরিকায় প্রবেশের দিন থেকে সর্বোচ্চ 1 বছরের মধ্যে আপনাকে এই আবেদনটি করতে হবে। আমরা এই বিষয়ে আজকে কথা বলবো। যাদের 1 বছরের বেশি সময় হয়ে গেছে তারা কি করবেন, কিভাবে তারা তাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন, কি কি সমস্যা রয়েছে, কি কি প্রতিবন্ধকতা রয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার। অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা। আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ। জি, শুভ সন্ধ্যা। দর্শক, যুক্ত হতে পারেন আপনারাও টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনি যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি জানাতে পারেন, যে কোনো প্রশ্ন আপনি আমাদেরকে করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনায় শুরু করতে চাই। অশোক কে কর্মকার, আজকের আলোচনার শিরোনাম আমরা যেটা ঠিক করেছি যে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করতে 1 বছরের যদি বেশি সময় লাগে তাহলে আসলে কি করবেন, এটা আমাদের আজকের শিরোনাম। আমি মূল আলোচনায় যাব, তার আগে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে আমেরিকায় যারা প্রবেশ করছেন অনেকের ক্ষেত্রেই হচ্ছে কেউ হয়তো 1 মাসের জন্য কোনো কনফারেন্স কিংবা কোনো অনুষ্ঠানে এসেছেন, কেউ হয়তো 6 মাসের ভিজিট ভিসায় এসেছেন। তাদের আমেরিকায় থাকার সময়টা, বৈধভাবে থাকার সময়টা হয়তো খুব কম। সেই ক্ষেত্রে আসলে এই যে ভিন্ন ভিন্ন সময়ে তারা আমেরিকায় অবস্থান করবেন, সেই ক্ষেত্রে আসলে অ্যাসাইলাম আবেদন করার যে নিয়মটা কিংবা যে সময়টা, সেটা কি আসলে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়, নাকি এখানে আসলে কোনো রকম কোনো বিষয় রয়েছে? এই বিস্তারিতটা আগে জানবো। ধন্যবাদ। আপনি সঠিকভাবে খুব সুন্দরভাবে বললেন যে আসলে আমেরিকায় যখন আমরা কেউ আসি, যাদের কিনা তা নিজের দেশে অথবা যে দেশ থেকে ওরা এসছেন, লাস্ট যে দেশ থেকে এসছেন সেখানে যদি আপনার ফিরে যেতে সমস্যা থাকে, সমস্যা বলতে এটা আপনি একটু আগেই বললেন যে প্রাণনাশের হুমকি, পারসিকিউশন যাকে বলে আমরা, নির্যাতন এবং টর্চারেড হওয়ার সম্ভাবনা আছে, তেমন দেশে যদি প্রমাণ করা যায় তাহলে আপনি আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন। তো এই বিষয়ে সবচেয়ে বড় ঘটনা হলো যে প্রথমেই যখন আপনি দেশে প্রবেশ করবেন, যেভাবেই আপনি আসুন না কেন, সেটা বৈধ ভিসার মাধ্যমে অথবা ভিসা ছাড়াই যদি আপনি দেশে আসেন, সেদিন থেকে 1 বছরের মধ্যে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাসাইলামের জন্য। তো এটা খুব কঠোরভাবে এটাকে মেনটেন করা হয়। যদি ফেইলিওর করা হয় তাহলে কি আর করা যাবে কিনা, আজকে আমাদের মূলত ব্যতিক্রম নিয়ে আলোচনা। আমরা রুলটা সবাই জানি, যেটা 1 বছরের মধ্যে আপনাকে করতে হবে, কিন্তু যদি না করা যায় তাহলে কি কোনো ব্যতিক্রম আছে কিনা? ব্যতিক্রম অবশ্যই আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আসলে কারণ হলো অনেক সময় দেখা যায় কেউ এখানে এসছেন একটা বিশেষ বিষয়ে, কেউ হয়তো ছাত্রদের বিষয়ে, স্টুডেন্ট বিষয়ে এসছেন, স্টুডেন্ট বিষয়ে উনি তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে 1 বছরের বেশি হয়ে গেছে, এখন উনি অ্যাপ্লিকেশন করতে চান, তার বিশেষ উনি বুঝতে পেরেছেন যে দেশে ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি করতে পারেন কিনা, আমি শুধু একটাই কথা বললাম স্টুডেন্টদের কথা, কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রে এটা হতে পারে। তখন সেক্ষেত্রে কি ব্যতিক্রম আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। ব্যতিক্রম হওয়ার কারণটা কি, যে প্রথমত হলো চেঞ্জ সার্কামস্ট্যান্স। দুটো হতে পারে, একটা নিজের আর একটা হতে পারে দেশের। যে দেশ থেকে আপনি এসছেন, যে দেশে আপনার ফিরে গেলে আপনার যে টর্চার্ড হওয়ার, পারসিকিউটেড হওয়ার, নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে, এবং অবশ্যই একটা প্রমাণ করতে হবে। অবশ্যই সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনি 1 বছরে যদি বেশি সময় পরেও করেন তাহলেও সেটাকে ব্যতিক্রম হিসেবে আপনাকে অনুমোদন দেওয়া যেতে পারে। যেমন আপনি, অথবা যদি আপনি ইলনেস, যদি কেউ অসুস্থ থেকে থাকেন, অসুস্থ যারা আছে তাদের জন্য যখন 1 বছরের মধ্যে যারা করার কথা কিন্তু উনি এসেছেন, সিরিয়াসলি
সিক হয়ে গেছেন, ইল হয়ে গেছেন এবং হসপিটালে ছিলেন, বিভিন্নভাবে প্রমাণ করা যায় যে দ্যাট ওয়াজ রিয়েলি ইম্পসিবল, এই সময়ে তার পক্ষে কোনো সুস্থ স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব ছিল না, সুতরাং অ্যাপ্লিকেশন করার কোনো প্রশ্নই ওঠে না। সেটা একটা ঘটনা আছে। যদি আমরা ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সিল, তার মানে হলো আপনি যার কাছে আপনি গিয়েছিলেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার জন্য, সাধারণত অ্যাটর্নি, অনেক সময় অ্যাটর্নির বাইরেও যারা থাকেন আমরা তাদেরকে বলি, আর লিগাল পরিভাষায় তাকে বলি নোটারিয়াস, যারা নিজেরা আসলে কোনো বৈধভাবে প্র্যাকটিস করতে পারেন না, কিন্তু অনেক সময় অনেককে সহায়তা করে থাকেন এবং স্বাভাবিকভাবে তারা নোটারিয়াস বলে, এবং তারা যদিও লিগালি করার যোগ্যতা রাখেন না, তো তাদের দ্বারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হন, আপনি 1 বছরের মধ্যে করতে পারেননি, এমন অনেক পরিবেশে আমরা কিন্তু করে থাকি, এবং আমার ব্যক্তিগতভাবে আমি অনেক কেসে এভাবে করেছি, যারা বিভিন্নভাবে মানে অন্য লয়ারের কাছে যখন ছিলেন তারা 1 বছরের মধ্যে করতে পারেননি, অথবা নোটারিয়াসের মাধ্যমে করেছেন, যারা 1 বছরের মধ্যে করতে পারেননি তারা এই ব্যতিক্রমের আওতায় কিন্তু পড়েছেন। তারপর হলো যেটা আপনার বয়সের কারণে, যারা কিনা আপনার ইয়াং, আন্ডার 18, সুতরাং তাদের জন্য কিন্তু এই ব্যতিক্রমটা কার্যকরী হয়। অর্থাৎ আপনি যদি এসে থাকেন 16 বছর বয়সে, কিন্তু আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেননি, 1 বছর 2 বছরের মধ্যেও করেননি, কিন্তু আপনার ক্ষেত্রে প্রয়োজন যেটা প্রযোজ্য হবে সেটা হলো 18 বছর বয়স যেদিন আপনি হলেন, যার বয়স যেদিন আপনার হলো 18 বছর, তার থেকে 1 বছর অর্থাৎ 19 বছর হওয়ার আগেই যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, তাহলে কিন্তু এই ব্যতিক্রমের আওতায় পড়তে পারে। এইগুলো হলো ব্যতিক্রম। কিন্তু এর বাইরেও এখন আপনার ধারণা, আমার এটা কথা যেটা আমরা বলতে চাই সেটা হলো যে এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আমরা বললাম, কিন্তু অ্যাসাইলাম যখন আমরা বলি, আমরা কিন্তু অনেকেই হয়তো জানি না যে আমরা যখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করি তখন আমরা শুধুমাত্র অ্যাসাইলামের জন্য অ্যাপ্লিকেশন করি না। আসলে 3টা রিমেডি বা 3টা রিমেডির যে বাংলাটা কি বলবো আমি, 3টা উপশম বা তার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো অ্যাসাইলাম, আরেকটা হলো উইথহোল্ডিং, এবং আরেকটা হলো রিলিফ আন্ডার ক্যাট মানে কনভেনশন এগেইনস্ট টর্চার। তো এই 3টা রিমেডি আমরা সাধারণত করতে পেরে থাকি। সো 3টে রিমেডির জন্য আমরা করি। তো অ্যাসাইলাম যখন আমরা করি, অ্যাসাইলামের সবচেয়ে যেটা যে আপনাকে প্রমাণ করতে হবে যে মোর দ্যান 10% পসিবিলিটি যে টর্চার্ড হওয়ার অথবা দেশে পারসিকিউটেড হওয়ার সম্ভাবনা। তো অ্যাসাইলাম যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে অন্য যে রিমেডিগুলো আছে সেগুলোর কোনো প্রয়োজন পড়ে না। তার কারণ হলো এটা যেটাকে বলি স্ট্যান্ডার্ড, হায়ার স্ট্যান্ডার্ড বারটা অনেক বড়। তার মানে যাচ্ছে যদি আপনি 50% লাইকলিহুড অফ বিং টর্চার, তাহলে আপনি সেই দেশে কিন্তু যেটাকে বলি আমরা উইথহোল্ডিং অথবা কনভেনশন এগেইনস্ট টর্চার আন্ডার আপনি পেতে পারেন। আসলে এই যে আজকে যে আমরা আলোচনার বিষয়টা নিলাম, এটার মূল কারণটা কি? কারণটা হলো এখানে দেখা যায় যে অনেক সময় অনেকেই এই দেশে বিভিন্নভাবে অবস্থান করছেন, অনেকেই জেনে, অনেকেই না জেনে, অনেকে ডিফ্রডেড হয়ে তার একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেই অ্যাপ্লিকেশনটা আপনার পরবর্তীতে আর এটাকে প্রসিড করতে পারেননি, কিন্তু তাদের অবস্থান হয়ে গেছে দেশে 1 বছরের বেশি। কিন্তু আপনি জানেন যে আপনার হয়তো দেশে ফিরে যাওয়াটা কি খুব একটা সমস্যাজনক হবে, এবং আপনার জন্য যে কোনোভাবে আপনি টর্চার্ড অথবা পারসিকিউটেড হতে পারেন। তখন কিন্তু আপনি এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারেন। অবশ্যই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সাথে যেগুলো বললাম, অ্যাপ্লিকেশন একটাই অ্যাপ্লিকেশন, সুতরাং ভিন্ন কোনো আলাদা কোনো অ্যাপ্লিকেশন নেই। সে কারণে আমরা বারবার যখন বলি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, সে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পাবেন, মানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন বা আবেদন গ্রাহ্য হবে সেটা না। তখন আমরা যেটা বলি যে তখন আপনি সেই ক্যাটের আন্ডারে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন, করবেন আপনি অবশ্যই। তো তখন আপনি দাবি করতে পারেন যে অ্যাসাইলাম যদি আপনার কোনোভাবেই, অবশ্যই আপনার দেখতে হবে যে ব্যতিক্রমের মধ্যে আপনি যদি পড়েন, তাহলে অ্যাসাইলাম আপনার জন্য অবশ্যই প্রযোজ্য, যদি ব্যতিক্রম যে কথাগুলো আমরা আলোচনা করলাম অলরেডি। কিন্তু যদি আপনি এই ব্যতিক্রমের মধ্যে না পড়েন, তাহলেও কিন্তু আপনার জন্য রিমেডি আছে, যে রিমেডি আন্ডার ক্যাট, যেটা আমরা বলি রিলিফ আন্ডার ক্যাট, কনভেনশন এগেইনস্ট টর্চার। এটা কিন্তু পাওয়ার জন্য কিন্তু আপনার পারসিকিউটেড না, আপনার টর্চার্ড হওয়ার সম্ভাবনা প্রমাণ করতে পারলে তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন টর্চার সাধারণত অ্যাসাইলামের ক্ষেত্রে কি হয়, যে যদি আপনি কোনো
কাজ করে থাকেন, যেন ক্রিমিনাল কোনো কনভিকশন থেকে থাকে, ক্রিমিনাল কোনো আপনার বিরুদ্ধে মামলা থেকে থাকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অথবা যদি আপনার বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে যে আপনি কোনো এমন কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিলেন যে কারণে আপনাকে অ্যাসাইলাম দেওয়া যায় না, তখনও কিন্তু আপনি এই ক্যাটের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ ক্যাটের আন্ডারে হলো যে আপনার যে কার্যক্রম, যে কার্যের কারণে আপনাকে অ্যাসাইলাম দেওয়া যাবে না, ঠিক সেই কার্যক্রমের কারণে আপনি কিন্তু ক্যাটের আন্ডারে রিমেডি পেতে পারেন। অর্থাৎ আপনার জন্য একটা জায়গা খোলা আছে, কারণ আপনি যতই অপরাধ করেন, আপনাকে টর্চার করা এটা হিউম্যানিস্টিক না, হিউম্যান রাইটসের বিপরীত। সে কারণেই মূলত এটা এমন কোনো না যেটাকে যারা দুর্বৃত্ত তাদেরকে রক্ষা করার জন্য, তা কিন্তু নয়। যে যেসব দেশে আপনার বিচার ব্যবস্থা স্বাধীন না, যে দেশের সরকার বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে অথবা সরকার নিজেই আগ্রাসনকারী, যারাকে নিজেই অত্যাচার করে, তাদের জন্য সেই সব ক্ষেত্রে যাদের রেকর্ড অনেকটা ভালো না, তাদেরকেও যে তাদের প্রতি মানবিক আচরণ করা, কথাটা যে দুর্বৃত্তের রেকর্ড যদিও থেকেও থাকে, তার অবস্থা আছে, তার অধিকার আছে বিচার পাওয়ার, একটা সুস্থ বিচার পাওয়ার, সুষ্ঠু প্রক্রিয়ায়, ফেয়ার প্রক্রিয়ায় বিচার পাওয়ার। কিন্তু সেই বিচারের যখন সমস্যাও সন্দেহ থাকে যে বিচার পাওয়া যাবে না, সরকার নিজে অত্যাচারী, তখন কিন্তু এই সুরক্ষা দেওয়া হয় একজন যার কিনা রেকর্ড ভালো নেই তাকেও। তো সুতরাং এটা এমন না যে দুর্বৃত্তকে রক্ষা করার জন্য এটা করা হয়েছে, এটা করা হয়েছে শুধুমাত্র যে দুর্বৃত্ত বা যার কোনো রেকর্ড আছে, খারাপ রেকর্ড আছে, তারও প্রতি যে মানবিক আচরণ করার যে দরকার, যেটা কর্তব্য যে কোনো সরকারের, কারণ মানবিকভাবেই তাকে বিচার করা হবে। বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ, বিচার প্রক্রিয়াটা হতে হবে স্বাধীন, নিয়ন্ত্রণ মুক্ত সরকারের। তাহলেই শুধুমাত্র সেই সব দেশেই কিন্তু আপনাকে আর পাঠানো যাবে না। কিন্তু যে দেশে এই সমস্যা আছে এবং সেটা প্রমাণিত, আপনার সাধারণত আমরা কিভাবে বুঝবো যে ওই দেশগুলোতে আপনার বিচার ব্যবস্থা কেমন? প্রত্যেক বছর আপনার স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা কান্ট্রি রিপোর্ট বের হয়, যার মধ্যে কিন্তু যথেষ্ট আলোচনা থাকে যে সেই দেশের বিচার ব্যবস্থা কেমন, সে দেশের পুলিশের ব্যবস্থা কেমন, সামাজিক অবস্থা কেমন, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, বিভিন্ন যেগুলো আমরা বলি রেস, রিলিজিয়াস গোষ্ঠী অথবা ট্রাইবাল পিপল, LGBTQ, তারা কিভাবে সেই সব দেশে মানে সরকারের দ্বারা অথবা সরকারের বাইরে যেসব শক্তি আছে যাদের প্রতি সরকারের নিয়ন্ত্রণ নেই অথবা সরকার ইচ্ছা করে তাদেরকে নিয়ন্ত্রণ করেন না, এমন গোষ্ঠী তারা তাদের নির্যাতিত হওয়ার কতখানি সম্ভাবনা থাকে। সুতরাং সেসব কারণে আপনি 1 বছরের বেশি যদি পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আপনার জন্য রিলিফ থাকতে পারে, এবং সেটা হলো ক্যাট উইথহোল্ডিং অথবা আপনার ডেফারাল আন্ডার ক্যাট। ধন্যবাদ। জি, অশোকে কর্মকার, আমরা আরো বিস্তারিত জানবো, তবে তার আগে একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম সাবেরা, আমি কুইন্স থেকে বলছি। আমার অ্যাটর্নি সাহেবের কাছে কোশ্চেন ছিল, আমার কি 2জন ফ্রেন্ড কানাডায় আসছে, ওদের বোনরা আবার এখানে অ্যাপ্লাই করে রাখবে, ওরা যদি ওখানে অ্যাসাইলাম করে তাহলে নেক্সট কি ওরা আমেরিকাতে আসতে পারবে? এটা একটা। আর আমি আমার ভাই বোনদের জন্য 11তে অ্যাপ্লাই করেছিলাম S4 ক্যাটাগরিতে, এখন আমি জানতে চাচ্ছি তাদের আর কতদিন লাগবে? ওকে, ধন্যবাদ। প্রথমত হলো যিনি যদি কানাডা যিনি অ্যাপ্লিকেশন করেছেন ওখানে যদি বৈধ হয়ে যান কোনো সমস্যাই নেই, কারণ দুটো দেশ আলাদা। আমেরিকা যদি কোনো আমেরিকান কোনো ইমিগ্রেশন সংক্রান্ত কোনো আইন যদি উনি লঙ্ঘন করে না থাকেন, তাহলে আমি কোনো সমস্যা দেখছি না তাদের জন্য। এদেশে আসার সমস্ত কিছু
আর দ্বিতীয় প্রশ্ন হলো কতদিন লাগবে বলা মুশকিল এখন। আপনারা জানেন এই মুহূর্তে চলছে, এখনো অনেকটাই পিছিয়ে আছে। জুলাই 2007-এ যারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা তার আগে তাদের ভিসা এখন কারেন্ট আছে, কাজে আপনার তো 11 সন। আমরা সাধারণত বলতে পারি না যে প্রতি বছর 1 বছর করে এগিয়ে যাবে, যে তাও ধরি যে সেভাবে, তাও তো প্রায় 4 বছরের মতো আপনি পিছিয়ে আছেন। কাজে কোনো সময় আমাদের পারপক্ষে বলা সম্ভব না যে ঠিক কতখানি সময় লাগবে, তবে অবশ্যই আপনাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, এখনো অনেক দিন করেছেন। ধন্যবাদ। জি, অশোক কর্মকার, ওই দর্শকের প্রশ্নের সূত্র ধরে আসলে জানতে চাই, এই যে ব্যাকলগ কিংবা দীর্ঘ একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা কিন্তু অ্যাসাইলাম সিকারদের একটা বড় রকমের অভিযোগ কিংবা বড় রকমের একটা সংকট। এই ক্ষেত্রে যখন একজন আবেদনকারী একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার জায়গা থেকে কি আসলে কোনো কিছু করার আছে কিনা আইনি পদ্ধতিতে কিংবা অন্য কোনোভাবে আসলে এটা থেকে প্রতিকার পাওয়ার কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ। প্রথমত হলো প্রতিকার, যখন ব্যাকলগস তো কোনো নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে করা হয় না, সুতরাং ব্যাকলগস হলো পুরো সিস্টেমটাই যখন ব্যাকলগস হয়ে যায়, অনেক অ্যাপ্লিকেশন পরে আমাদের সেরকমভাবে রিসোর্সেস নেই, যাকে বলি আমরা রিসোর্সেস বলতে স্টাফ, অ্যাসাইলাম অফিসার, অ্যাসাইলাম ইমিগ্রেশন জাজ, পুরো সিস্টেম যেখানে পুরোপুরি কোপ করতে পারছে না, যতগুলো অ্যাপ্লিকেশন পড়ছে তাকে তখনই তো ব্যাকলগ হয়। ব্যাকলগে কোনো ব্যক্তি কেন্দ্রিক না, যেটার কারণে আপনি এগিয়ে আনার সে অর্থে কোনো সম্ভাবনা নেই। তবে অলওয়েজ দেয়ার আর সাম এক্সেপশনস, রাইট? যদি কারো এরকম সমস্যা থাকে যে তার দেশের বাড়িতে তার যে আত্মীয় স্বজন, মানে ওয়াইফ, ছেলে মেয়ে অথবা মা বাবা, যাদের প্রতি সেই রকম এখনো অত্যাচারের ঘটনা ঘটছে এবং তাদের জীবন বিপন্ন, এরকম ঘটনা যদি প্রমাণ করা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু এগিয়ে আনা সম্ভব, অথবা মেডিকেল কন্ডিশন, অথবা এই দেশের কোনো বিশেষ কোনো কাজে যারা উপকার করবেন। বিভিন্ন সময় ইমিগ্রেন্টদের পক্ষ থেকে অনেক সময় অনেককেই বিভিন্নভাবে দেশের সরকার তাদেরকে বিভিন্ন ফ্রড থেকে শুরু করে বিভিন্ন আপনার সন্ত্রাসী গোষ্ঠী চিহ্নিত করার ক্ষেত্রে তাদের হেল্প চান। এরকম যদি পরিস্থিতি হয় যেখানে ফেডারেল সরকার আপনার হেল্প চেয়েছেন এবং আপনি সেখানে করতে রাজি থাকবেন, তখনও কিন্তু আপনাকে সেই সুবিধা দেওয়া হয়, অথবা আপনাকে এগিয়ে আনতে পারে। এটা ভেতর থেকে করা যায় এবং এটা ইলিগাল না। কারণ হলো আপনাকে দরকার এই দেশে, যখন সরকারের দরকার এই দেশে, তখন আপনাকে কিন্তু সেই সুবিধা দিতে পারে। কিন্তু এগুলো সবই কিন্তু নির্ভর করে কতগুলো পরিস্থিতির উপর, যেটা আপনার কন্ট্রোলে না, আপনার মানে যিনি অ্যাপ্লিক্যান্ট তার কন্ট্রোলে না। সুতরাং এগুলো নির্ভর করে জীবনে ঘটছে কিনা। অনেকগুলোই আমরা কেউ চাই না জীবনে, কিন্তু এগুলো যদি ঘটে থাকে তাহলে হয়তো এগুলো করা যেতে পারে। Again, not within the control of the applicant. ধন্যবাদ। আমরা যদি আরেকটু গভীরে যেতে চাই, আরেকটু যদি স্পষ্ট হতে চাই, যে একজন আবেদনকারী তিনি এদেশে এসে আশ্রয় প্রার্থনা করলেন, তারটা আসলে প্রক্রিয়াধীন, তার যে অ্যাপ্লিকেশন সেটি এদেশে প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু তার পরিবার যেই দেশে রয়েছে সেখানে তার পরিবারের জন্য হয়তো সেটা কোনো একটা হুমকি তৈরি করছে, পরবর্তীতে কোনো একটা ঝামেলা তৈরি করছে। সেই ক্ষেত্রে তিনি এখানে থেকে তার পরিবারের জন্য কিছু করতে পারবেন কিনা, তার পরিবারের জন্য আবেদন করা বলি, তার পরিবারকে এখানে নিয়ে আসা বলি, সেই কাজটি তিনি আসলে কতটুকু করতে পারবেন? ওকে, ধন্যবাদ। প্রথমত হলো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি আপনি করেন এবং যারা কিনা আপনার ডেরিভেটিভ বলি আমরা, মানে আপনার উপর ডিপেন্ডেন্ট, তারা আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্রান্ট না হওয়া পর্যন্ত তাদের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন না। আচ্ছা, এখন তাহলে কথা হলো যে আপনি যে প্রশ্ন করেছেন সেটাকে যদি আমরা একটু এক্সটেনশন করি, তাহলে এরকম দাঁড়ায় যে আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কিন্তু আমার যারা ডেরিভেটিভস, আমি যদি আমার কেস যদি যথাসময়ে মানে অ্যাডজুডিকেট করা হতো এবং গ্রান্ট হতো, যেটা আমি মনে করি যে গ্রান্ট হতো, তাহলে তারা হয়তো আসতে পারতো। তো এই যদির উপর ভিত্তি করে কিছু হয় না, কিন্তু তখন যদি প্রমাণ করা যায় যে কোনো কারণে তাদের উপর জীবন আশঙ্কা আছে, আমার ধারণা হলো তাদের জন্য এটাকে বলি আমরা B1 B2 ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসা আপনি অ্যাপ্লাই করা এবং আপনাকে সেই সব ডকুমেন্ট দিয়ে তাদেরকে বিশ্বাস করানো যে আপনার জীবনের আশঙ্কা আছে। কিন্তু এটা খুবই খুবই জটিল প্রক্রিয়া। কারণ হলো যিনি ওখানে আছেন আপনার ইমিগ্রেশন অফিসার, কনসুলেটে যিনি আছেন, তার পক্ষে এতগুলো বিচার করা খুব মুশকিল। প্রথমত হলো যিনি এখানে অ্যাসাইলাম চাচ্ছেন, তার যে
আবেদন সেটা কতখানি সারবত্তা আছে সেটা তার পক্ষে বিচার করা সম্ভব না। সুতরাং ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট যদি ন্যাশনালি সেন্সিটিভ কেস হয়, আপনারা হয়তো অনেকগুলো জানেন বিভিন্ন সময়, আমি নাম বলছি না, তো তাদের কিন্তু আত্মীয় স্বজনের উপর, যারা এদেশে আশ্রয় প্রার্থী তাদের আত্মীয় স্বজনের উপর যখন হামলা হয়েছে বা তাদেরকে যখন বিনা বিচারে অথবা সরকারের উপর অত্যাচার হয়েছে, সরকার অত্যাচার করেছে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এগুলো ভেরি এক্সেপশনাল কেসে হয়ে থাকে। আর ন্যাশনালি খুব যেগুলো সেন্সিটিভ কেস হয় তখন হতে পারে। আদারওয়াইজ এই মানে এক্সেপশনে পড়া বা এইভাবে মানে এটার সুবিধা পাওয়াটা খুবই, মানে আমি অসম্ভব তো বলছি না, কিন্তু কাইন্ড অফ নেক্সট টু ইম্পসিবল। জি, আমরা স্পষ্ট হয়েছে। একজন দর্শক আছে, আমরা টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে। তো আমার ভাই হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম করা, ওর ফ্যামিলি নিয়ে ও নিউ ইয়র্কেই থাকে এখন, কিন্তু আমার মা হচ্ছে ইউএস সিটিজেন। তো এখন আমার মা কি ওর জন্য কোনোভাবে অ্যাপ্লাই করে ওর গ্রিন কার্ড করতে পারবে? অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে যদি একটু ডিটেইলে বলতেন। জি, থ্যাংক ইউ। আমি যদি ভুল না শুনে থাকি, আপনার ভাই এখানে অ্যাসাইলাম করেছেন, অ্যাসাইলাম কোনো গ্রান্ট হয়েছে কিনা? যদি গ্রান্ট হয়ে থাকে উনি নিজেই তো অ্যাপ্লিকেশন করতে পারেন। না, এখন পর্যন্ত গ্রান্ট হয়নি, আমরা যতটুকু জানতে পেরেছি। ওকে, গ্রান্ট হয়নি, তাহলে ওনার প্রথমত আপনার মা ওনার জন্য অ্যাপ্লিকেশন তো অবশ্যই করতে পারেন। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আরো কয়েকটা প্রশ্ন আমাকে করতে হবে টু মানে রিপ্লাই দিস কারেক্টলি। সুতরাং প্রথমত হলো উনি অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন, অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু অনেকগুলো আছে, ইফস এন্ড বাটস আছে, যার পরিপ্রেক্ষিতে বলা যাবে যে উনি আলটিমেটলি উনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা। যে প্রশ্নগুলো আমি অন এয়ার করতে চাই না। অর্থাৎ একসাথে দুইটা প্রক্রিয়া চলতে পারে। জি, অশোক কর্মকার আমাদের সঙ্গে থাকবেন, আমাদের আলোচনা চলবে, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছে একটু বিরতি, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। টিভিএন অ্যানালাইসিসে অ্যাসাইলাম নিয়ে আমরা আলোচনা করছি। বিশেষজ্ঞ অতিথি অ্যাটর্নি অশোক কর্মকার আমাদের সঙ্গে যুক্ত আছেন স্টুডিওতে। দর্শক, যুক্ত হতে পারেন আপনারাও টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন, অথবা TVN24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনি যুক্ত হতে পারেন, দিতে পারেন যে কোনো মতামত, করতে পারেন যে কোনো প্রশ্ন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। অশোক কর্মকার, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে 1 বছরের বেশি সময় যদি কারো লাগে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের জন্য, তাহলে আসলে তিনি কি কি করবেন, কোন কোন ধাপ নিয়ে যাবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এখন আসলে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, কেউ যদি রিজেক্ট হয়ে যান প্রথমবার আবেদনের পর, সেই ক্ষেত্রে তিনি কি করতে পারেন, কি পদ্ধতি অনুসরণ করবেন পরবর্তীতে? ধন্যবাদ। দুটো, যখন আপনি প্রশ্ন করেছেন তখন আমাদের বলা হচ্ছে যে দুটো ধারা আছে। প্রথমত হলো আমরা বলি, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা বলি হলো ডিফেন্সিভ। যারা এই দেশে ঢুকে এসছেন বৈধভাবে অথবা কোনোভাবে এসছেন কিন্তু বর্ডারে যারা আত্মসমর্পণ করেননি, যারা কিনা সারেন্ডার করেননি, পরবর্তীতে দেশে আসার পরে তারা হয়তো পুলিশের কাছে কোনোভাবে বা সিবিপির মানে ডিএইচএস এর মাধ্যমে কারণে আপনার ধরা পড়েছেন এবং আপনাদেরকে পরবর্তীতে আপনি ধরা পড়েনি এবং আপনি অ্যাপ্লাই করেছেন। অর্থাৎ যারা বৈধ হয়েছেন অথবা মানে বৈধভাবে আসেননি কিন্তু বর্ডারে আপনি হননি, সারেন্ডার করেননি, তাদের জন্য হলো আমরা যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাকে আমরা বলি অ্যাফার্মেটিভ। কিন্তু আপনি যদি ধরা পড়ার পরে যখন অ্যাপ্লিকেশনটা করছেন তখন আমরা বলি ডিফেন্সিভ। সুতরাং যারা অ্যাফার্মেটিভ করেছেন তাদের জন্য একটা সুবিধা হলো যে তাদের কেসটা প্রথমে চলে যাবে অ্যাসাইলাম অফিসে, এবং যারা ধরা পড়েছেন ডিটেনশনে ছিলেন অথবা ছিলেন না তাদের জন্য এটা হলো আমরা তাদেরকে পাঠানো হয় কোর্টে সরাসরি। তো ধাপ হিসেবে বলতে গেলে যারা অ্যাফার্মেটিভ তাদের জন্য একটা বেশি ধাপ আছে, সেটা আপনার হলো আমরা বলি 2 bites on 1 apple।
মানে একটা বেশি পেলেন সময়, কারণ অ্যাসাইলাম অফিসে যদি আপনার কেস গ্রান্ট না হয় তারা সাধারণত রেফার করে কোর্টে, সুতরাং আপনি কোর্টে গিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। সুতরাং সেটা একটা বাড়তি সুবিধা সুযোগ। আর যারা কিনা ডিফেন্সিভ তাদের জন্য সরাসরি তাদেরকে কোর্টে পাঠানো হয়, কাজে কোর্টের পরে যদি আপনার কেস গ্রান্ট না হয় কোর্টে, তাহলে আপনি অ্যাপিল করতে পারেন। অ্যাপিলেও যদি আপনার কোনো কারণে লাক ফেভার না করে তাহলে আপনি সার্কিট কোর্টে যেতে পারেন জুডিশিয়াল রিভিউর জন্য। এরপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট কোনো আপনি চাইলেই যাওয়া যায় না, এটার জন্য একটা অবশ্যই লিগাল একটা বেসিস থাকতে হয় এবং সেটা একটা কনস্টিটিউশনাল বেসিস থাকতে হয়। কিন্তু ব্যাখ্যার জন্য যেমন আমরা যদি BIA তে যাই বা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস, সেখানেও কিন্তু কোনো ফ্যাক্টের কোনো আলোচনা হয়, সেখানেও লিগাল অ্যানালাইসিস করা হয় যে কেন। তো সেসব কারণে আমরা বলতে পারি যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই আপনি যারা ডিফেন্সিভ তাদের প্রায় 3বার সেই সুযোগটা রয়ে গেছে, ইমিগ্রেশন কোর্ট, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস অ্যান্ড সার্কিট কোর্ট। আর যারা অ্যাফার্মেটিভ তাদের জন্য এটা প্রায় 4টা, অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট, BIA এবং জুডিশিয়াল রিভিউ সার্কিট কোর্টে। তো সেগুলো রয়ে গেছে। আমার মনে হয় যে আপনি যে প্রশ্ন করেছেন আপাতত এখানে এটা যথেষ্ট, তারপরে কোনো প্রশ্ন থাকবে। জি, আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত পরে জানবো। একজন দর্শক রয়েছেন, আগে টেলিফোনটি আমরা নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে বলছি। আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2008, আর কতদিন ওয়েট করতে হবে? সবারই আসলে একটা কমন প্রশ্ন। ওকে, ধন্যবাদ। আমার ধারণা আমরা একটু আগে এটা আলাপ করেছিলাম, বাট আমার যা প্রবলেম তার সবসময় মনেই থাকে এগুলো। আমি জানি অপেক্ষার সময়টা খুব কঠিন এবং মনে হয় অনেক দীর্ঘতর, সে কারণেই আপনার জন্য তো আমার কাছে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে আসার কথা। কারণ হলো 2007 জুলাইয়ে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের ভিসা বর্তমানে কারেন্ট আছে, তার মানে যাচ্ছে যে আপনি সেদিক থেকে বলতে পারেন বছর খানিকের মধ্যে হয়ে যাওয়ার কথা। কিন্তু অ্যাগেইন এটা কোনো ডেফিনিট কোনো অ্যান্সার না, এটা একটা অনুমান যে যেহেতু 1 বছর পিছনে আছেন আপনি ধরে নিচ্ছে 1 বছর মধ্যে আসবেন, কিন্তু অনেক সময় তার চেয়ে বেশি দেরি লাগতে পারে এবং একটু আগেও হতে পারে। ধন্যবাদ। জি, অশোক কর্মকার, এই দর্শকের প্রশ্নটির আগে যে বিষয়টি আমরা বলছিলাম যে কারো যদি রিজেকশন হয় তাহলে কি করবেন, আপনি পদ্ধতিগুলো বর্ণনা করছিলেন। আমি একটু জানবো যে দ্বিতীয়বারের জন্য যদি কেউ আপিল করে কিংবা পরবর্তীতে তিনি যদি আবারও আবেদন করেন, প্রথমবার যে রিজেকশন হয়েছেন সেটার কোনো প্রভাব আসলে পরবর্তীতে পড়ে কিনা? এটার উত্তর ইয়েস অ্যান্ড নো। প্রথমত হলো যদি আপনি অ্যাসাইলাম অফিস থেকে আপনাকে রেফার করা হয় কোর্টে, আপনি নতুন করে আমরা বলি ডি নাভো, তো আমরা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারি। তো অ্যাপ্লিকেশন নতুন করার মানেই হলো যে আপনার নতুন একটা নতুন ঘটনা একটু উদ্ভাবন হবে তা না, কিন্তু যেসব ঘটনার কারণে আপনাকে কেসটা আপনার প্রথমবারে গ্রান্ট হলো না সেগুলো তো আপনার জানার কথাই, এবং আপনাকে তখন সেই সব প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো অ্যান্সার আপনি করতে পারেননি বা যে প্রশ্নগুলো অ্যান্সার আপনি সঠিকভাবে করতে পারলে আপনার ওখানে হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই জায়গাটা কিন্তু আপনি মেন্ড করতে পারেন। কারণ ঘটনা হলো একটাই, আমি বলি সবসময় যে অ্যাসাইলাম প্রসেস হলো যে আপনার উপরে যে নির্যাতন ঘটেছে, আপনি যে সমস্যা আপনার হয়েছে, সেই সমস্যা আপনার হয়েছে সেটা সত্যি ঘটনা হলেই চলবে না, এটাকে বিলিভেবল ট্রুথ হতে হবে। অর্থাৎ আমি যদি নির্যাতিত হই তাহলে আমাকে বললেই হবে না আমি নির্যাতিত, আমাকে এটাকে বলতে হবে এবং যাকে বলছি তার কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। কাজে অনেকেই মনে করেন যে আমার ঘটনা তো সত্যি, ইউ নো দ্যাট, কিন্তু যিনি আপনার বিচার করছেন তাকে বিশ্বাস করাতে হবে যে আপনার ঘটনা সত্যি। কাজে ইট ইজ নট এনাফ যে আপনি জানেন, ইট ইজ নট এনাফ যে আপনি বিশ্বাস করেন। সুতরাং বিশ্বাস করানো আর বিশ্বাস করা নিজে এর মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। সে কারণেই এই টেকনিক্যালিটি যেটা আছে, সে কারণে আপনি যখন প্রথমবারে হলো না তখন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাগুলো আপনি সঠিকভাবে উত্তরটা দিতে পারেননি। কাজেই উত্তরটা দেওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা ছিল এবং যে ডকুমেন্টের যদি কোনো অভাব থেকে থাকে তখন আপনি কিন্তু সেকেন্ড টাইমে এসে সেই জায়গাগুলো পূরণ করার একটা আপনার সুযোগ থেকে যাবে। সুতরাং একেবারে হুবহু যদি আমরা বলি যে আগের যেগুলো ছিল সেগুলো কি ইয়েস আর নো, এই জন্য বললাম ইয়েস। আমাদের পুরনো ঘটনা তো আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার পর যে ঘটনাগুলো ঘটেছে
সেগুলো তো উল্টে বলার কোনো জায়গা নেই যে না আমার এটা ঘটেনি, এখন আরেকটা অন্যটা ঘটেছে। তাও বলা যদি এরকম হয়ে যায় আগেরবার মিস করে থাকলে পরেরবার বলতে পারেন, কিন্তু অবশ্যই সেখানে যুক্তি দেখাতে হবে কেন আপনার মিস হলো, হাউ ডিড ইউ মিস ইট, ওয়াই ডিড ইউ মিস ইট, অনেক ঘটনা। সুতরাং ঘটনাটা হলো যে পুরো তার পরিবর্তিত হয় না, আপনাদের এখনো যে উত্তরগুলো কিভাবে হতে পারে, কিভাবে ডকুমেন্টেশন আপনার যদি ঘাটতি থেকে থাকে আপনি সেগুলো পূরণ করার আবার সুযোগ পাবেন। এগুলো এই কারণে আপনাকে দ্বিতীয় যে সুযোগ সেটাকে আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে যারা কিনা অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশন করেন তাদের জন্য এই সুযোগটা বেশি, আর যাদের কিনা অ্যাফার্মেটিভ মানে অ্যাপ্লিকেশন করেন না ডিফেন্সিভ, তাদের জন্য কিন্তু একটাই মাত্র সে অর্থে চান্স, মানে ট্রায়াল যে ট্রায়াল কোর্টেই তো আপনি এই ভুল সংশোধন করার সময় পাবেন, কিন্তু ট্রায়াল কোর্ট যেটা একটাই পাবেন। সুতরাং তার জন্য কিন্তু এটা বিশেষ জরুরি যে আপনি প্রথমবারই আপনার যত ডকুমেন্টেশন আছে, আপনার যা বক্তব্য আছে খুব নিখুঁতভাবে উপস্থাপন করার চেষ্টা করা, যাতে কিনা যিনি বিচার করবেন তিনি তার কাছে যদি এটা প্রতিভাত হতেই হবে যে আপনার ঘটনা, আপনার উপর যে নির্যাতন হয়েছে শুধু আপনার বিলিভ করছেন এবং তার কাছে আরো বিশ্বাসযোগ্য মনে হয়, যাতে কিনা তিনি তার পজিটিভ ডিসক্রিপশন যে ক্ষমতা আছে সেটা আপনার পক্ষে ব্যবহার করতে পারে। ধন্যবাদ। জি, অর্থাৎ স্টেটমেন্ট চেঞ্জ করা যাবে না, কিন্তু ডকুমেন্টেশনটা আরেকটু শক্ত হতে পারে কিংবা উপস্থাপন পদ্ধতিটা আরেকটু জোরালো হতে পারে, সেই পরামর্শই তো দিচ্ছেন। কথাটা সঠিক, তাতে স্টেটমেন্ট চেঞ্জ করা যাবে না তা আমি বলিনি পুরোপুরি। যদি কোনো কারণে আপনি কোনো পুরো কথা বাদ পড়ে থাকে, যে কথা আপনি বলতে পারতেন না তার সুন্দর করে বলার অবকাশ ছিল, অবশ্যই সেটাও আপনি করতে পারবেন। আসলে ঘটনা হলো চেঞ্জ করা যাবে না সেমন সঠিক না, আবার করতে আপনি পুরো চেঞ্জ করে দেবেন তাও সঠিক না। সুতরাং যেখানে ঘাটতি রয়ে গেছে, যে ঘাটতি পূরণ করার একটা স্কোপ রয়ে গেছে, আপনি সেটা অবশ্যই করা যাবে। অর্থাৎ বাড়তি যদি কোনো কিছু বলার থাকে যেটা আগের বার বাদ পড়ে গেছে সেটা সংযোজনের একটি সুযোগ থাকছে। জি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। আক্তার রাইদিন আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি বলছেন অ্যাসাইলাম হিয়ারিং ডেট বারবার পিছিয়ে দেয় কি কারণে, কাইন্ডলি জানাবেন। ওকে, ধন্যবাদ। এটা এখন আমার মনে হয় যেটা কমন একটা প্রবলেম হয়ে গেছে অনেকের ক্ষেত্রেই, শেষ মুহূর্তে এসে কখনো চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো আপনার আমাদের জাজের জন্য সমস্যা হচ্ছে, অথবা অসুস্থ অথবা অন্য কারণে। কিন্তু আপনি একটা ঘটনা হলো যে সঠিক যে এই যে কোনো হিয়ারিং যখন চেঞ্জ হওয়ার ক্ষেত্রে একটা ইউনিভার্সাল আমরা সবাই বুঝতেই পারি, যেদিন আপনার হচ্ছে যেদিন আপনার হিয়ারিং হবে সেদিন আমরা কতগুলো লোকের মানে উপস্থিতি দরকার। জাজ, ট্রায়াল অ্যাটর্নি, আপনার অ্যাটর্নি, আপনি নিজে, এবং মোস্ট অফ দ্য টাইম একজন ইন্টারপ্রেটার। তো এতগুলো লোককে একই সময় সঠিকভাবে থাকতে হবে, কাজে এটার কোনো একটা ব্যত্যয় ঘটলে কিন্তু আপনার হিয়ারিংটা ওদিন হচ্ছে না। তো এখন আমাদের দেখা যাবে জাজের অন্য কোনো প্রিঅকুপেশন আছে, হতে পারে আপনার ডিএসএস অ্যাটর্নি আজকে রেডি না, অথবা নতুন একজন অ্যাটর্নি এসছেন যিনি কভার করতেছেন, উনি বললেন আমার পুরোপুরি ডকুমেন্টস গো থ্রু করতে পারিনি, অথবা জাজ বললেন যাদের কাছে জাজ আছেন উপস্থিত কিন্তু তার কাছে পুরো ডকুমেন্টেশন নেই। কারণ হলো অনেক সময় দেখা যায় যে আমরা সাবমিট করলেও আপনারা জানেন যে প্রি প্যান্ডেমিক সময়ে যে আমাদের মূলত ইন পার্সন কোর্টে গিয়ে আমাদের ইমিগ্রেশন হিয়ারিং গুলো হতো, এখন বিরাট অংশই আমরা করি আমাদের মানে অফিস থেকে। দ্যাট ইজ another blessings from pandemic, but we do not want that, but it is also blessings. তো সে কারণে কি অনেক সময় দেখা যায় যে যেসব ডকুমেন্টস আমরা সাবমিট করেছি সেগুলো অনেক সময় যাদের কাছে গিয়ে ঠিক মতো পৌঁছে নেই। তার কারণ হলো এটা কোনো কারণে হয়তো যে কোনো ক্লার্কের অফিস থেকে বিভিন্ন যাদের কাছে যায়নি, যাদের কাছে নাই তখন অনেক সময় যারা আমাদেরকে আলাদা করে ইমেল করেন যে আমাদের ডকুমেন্টস গুলো দিয়ে দেওয়া যায় কিনা, আমরা ইমেল করি, কিন্তু অনেক সময় দেখা তার কাছে নাই, বা এমন একটা সময় উনি ডকুমেন্টস গুলো পেলেন যে উনি গো থ্রু করতে পারলেন না, সেজন্য অনেক সময় দেরি হয়। তারপরে ডিএইচএস তো আসি, ইন্টারপ্রেটার পাওয়া যাচ্ছে না, আবার ইন্টারপ্রেটার পাওয়া গেলে আপনি যে ডায়ালেক্টের কথা বলেন সেই ডায়ালেক্টের ইন্টারপ্রেটার পাওয়া যাচ্ছে না, অনেকগুলো কারণগুলো থাকতেই পারে। তারপরে লাস্টে যেটা হচ্ছে এখন অনেক সময় দেখা যাচ্ছে যে ডিএইচএস আপনার কেস ডিসমিসালের জন্য আবেদন করছেন, অথবা আপনি নিজে একটা অ্যাপ্লিকেশন করেছেন আপনার একটা ফ্যামিলি ইমিগ্রেশনের ভিসা অপেক্ষা করছেন, তখনও হতে পারে যে
ইমিগ্রেশন যে টিএ বা ট্রায়াল অ্যাটর্নি, তারা বলতে পারেন যে আমরা আগে দেখি যে ওনার I-130 যদি অ্যাপ্লিকেশন আছে সেটা কি মানে হচ্ছে। তো সুতরাং কোনো নির্দিষ্ট কারণ বলা যাবে না যে কার কারণে এটা দেরি হতে পারে। তো আপনার মনে রাখা, আমরা সবাই বুঝতেই পারি যে এই দেরিগুলো হওয়ার ক্ষেত্রে আপনার বা যে ভূমিকা খুবই কম। কারণ হলো আপনি যখন সময় চাইবেন, আর সাধারণভাবে আপনাকে কারণ দর্শাতে হবে যে কেন আপনি সময় চাচ্ছেন। কাজে আপনার পক্ষে পেছানো যেমন সম্ভব, বাট আপনাকে মানে সবসময় একটা ব্যাখ্যা দিতে হবে। কিন্তু জাজদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। মানে জাজরা শুধুমাত্র একটা ইমেল করে বলে দিলে হলো যে আজকে এটা হবে না, অথবা জাজের অফিস থেকে আপনাকে কল করে বলে দিল যে আজকে জাজ অসুস্থ, অথবা জাজের অন্য কোনো প্রিয়কোপেশন আছে। সুতরাং বিভিন্ন কারণ হতে পারে। তো এটা অনেকটাই হচ্ছে, অনেক সময় হচ্ছে হয়তো বিভিন্ন কারণ। আমার কাছে যেটা মনে হয় যে জাজরাও এখন ওভারওয়ার্ক, তাদের অনেক কেস করতে হয়, এক একদিন 3-4-5 জন। প্রত্যেকদিন যখন আমি ট্রায়ালে যাই, কথা হয় যে এক একদিন আমরা 2-3-2টোর বেশি হিয়ারিং করতে পারি না, সকালে অথবা বিকেলে। কিন্তু জাজদের ক্ষেত্রে তারা প্রায় প্রতিদিন 4-5টা করে হিয়ারিং করেন, সরকারি অ্যাটর্নি করেন। সুতরাং আমি বলি যে তাদের জন্য আসলে এটা খুবই ট্রিমেন্ডাসলি ডিফিকাল্ট টু কোপ উইথ দ্য হোল সিচুয়েশন। তাদের জন্য হয়তো আমার কাছে মনে হয় যে প্রায় সময় তাদের সময়টা নিতে হয়। ইটস ভেরি ডিফিকাল্ট ফর দেম। আমাদের জন্য সমস্যা, কিন্তু আমরা 2টোর বেশি করার মতো আমাদের সময় থাকে না, তাদের জন্য কিন্তু অনেকটা বেশি। ধন্যবাদ। যে একটু পরামর্শমূলক আলোচনায় আসতে চাই যে আবেদনকারীরা যারা রয়েছেন অ্যাসাইলাম, তারা আসলে বিশেষ করে আমাদের কমিউনিটিতে তারা যখন আবেদন করবেন কোন দিকগুলোতে একটু বাড়তি নজর দিবেন, কিংবা কোন ভুলগুলো আসলে আবেদনকারীরা বেশি করছেন সাম্প্রতিক সময়ে? ধন্যবাদ। ইন জেনারেলাইজেশন তো করা মুশকিল। আপনার এটা অ্যাসাইলাম সবসময় হলো পার্সোনালাইজড, এটা কাস্টমাইজড। কাজেই এখানে হলো ইন জেনারেল যে কথাগুলো হলো যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে দাবি করছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার ক্ষেত্রে আপনাকে খুব মেটিকুলাসলি করতে হবে। মেটিকুলাসলি মানে হলো খুব খেয়াল করে আপনাকে প্রত্যেকটা জায়গায় আপনাকে জানতে হবে যে ডট দ্য আই অ্যান্ড ক্রস দ্য টি বলি আমরা, নিখুঁতভাবে করার কথা। কারণ হলো মনে রাখবেন, যখন আপনি যে কথা আমি আগেই বলেছিলাম যে আপনি যে কথাগুলো বললেন শুধু আপনি বিশ্বাস করলেই হবে না যে আপনার এটা সঠিক। এটা বিশ্বাস করাতে হবে যেই জাজকে, এই টিএকে, যার কোনো ধারণাই নেই যে আমাদের দেশে বাংলাদেশে কি হচ্ছে, এটা কালচার কি রকম। এখানে যদি কেউ বলে আমি তোমাকে দেখে নেব, এই দেখে নেব শব্দটার অর্থ কি? যদি আই উইল সি ইউ, খুব সুন্দর মনে হচ্ছে, সি ইউ তো অবশ্যই সি ইউ আমরা বলি। তো এটার যে একটা কনোটেশনটা কি আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য আপনাকে বলতে হবে। দরকার হলে যারা কিনা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যারা আমরা বলি পলিটিক্যাল অ্যানালিস্ট বা যারা এক্সপার্ট অন বাংলাদেশ অ্যাফেয়ার্স, তাদেরকে আপনি ডাকতে পারেন যে এই কথাগুলোর মধ্যে কি বোঝা যায়। অথবা আপনি গেলেন আপনার ডাক্তারের কাছে, বললেন যে আমি কোথায় গেলাম, আমি একটা ফার্মেসিতে গেলাম। তো ফার্মেসিতে গেলে একজন আমেরিকান সে বলবে যে প্রথম তুমি ফার্মেসিতে গিয়ে কি করেছো, রাইট? কিন্তু আমাদের ফার্মেসিতে একজন ডাক্তার বসে থাকেন, আবার ডাক্তার না থাকলেও যিনি থাকেন তিনি ডাক্তারের মতোই কথা বলেন, তিনি আপনাকে মেডিকেশন দিয়ে দিতে পারেন। কিন্তু আমেরিকান একজন কখনো বিশ্বাস করতে পারেন যে ফার্মেসিতে তুমি ডাক্তারের কাছে না গিয়ে ফার্মেসিতে চলে গেছো। তো ইটস এ ডিফিকাল্ট সিচুয়েশন, রাইট? I had to face this situation many times, but ultimately we could make them believe যে এটা ডিফারেন্ট। বাংলাদেশের কালচার, বাংলাদেশের সিস্টেম তার থেকে আমাদের আমেরিকান সিস্টেমের থেকে অনেকটাই ডিফারেন্ট, এবং যে কারণে আমরা যদি অনেকেই আহত হলে অথবা অসুস্থ হলে আমরা সরাসরি ফার্মেসিতে চলে যাই। সেখানে ডাক্তার নিজে থাকেন, অনেক সময় থাকেন না, কিন্তু যারা আমরা বলি আগে বলতাম যারা কম্পাউন্ডার বা যারা কিনা ওখানে অনেকদিন ধরে কাজ করছেন তারা বলে দেবেন আপনার কি অসুস্থ দরকার। এগুলো একটা মাত্র উদাহরণ। আমাদের এরকম অনেক ভুরি উদাহরণ আছে যেখানে কালচারালি আমাদের ভেরি কাস্টমাইজ, কালচারালি ইউনিক ফর আস, এবং এটা যারা ওই কালচার থেকে আসেনি তাদের পক্ষে এটা বোঝা মুশকিল অথবা অবিশ্বাসযোগ্য মনে হবে না। অনেক উদাহরণ আমার কাছে আছে, কিন্তু অবশ্যই সবাই সংক্ষিপ্ততার কারণে বলতে পারছি না। বাট এরকম বোধকতা হলো যে যে জিনিসগুলো যে কালচারালি ইউনিক সেগুলোকে আপনাকে প্রমাণ করতে হবে, বিভিন্নভাবে বিশ্বাস করাতে হবে যে এটা ইউনিক, এটা ডিফারেন্ট, এবং এটাই আমরা করি বা এটাই এরকম হয়ে থাকে এখানে, যেটা
আমেরিকাতে বা পশ্চিমা দেশে বা অন্য কোনো দেশে এরকম হয় না। তো সেই জিনিসগুলোকে আপনাকে খুব খুঁটিনাটি ভাবে আপনাকে খেয়াল করতে হবে, যাতে কিনা যাকে আমরা বলছি তিনি সেই ঘটনার সঙ্গে উপস্থিত ছিলেন না, তিনি জানেন না ওই দেশটা কেমন করে চলে, ওই দেশের মানুষ কিভাবে চিন্তা করে, ওই দেশের কালচারটা কি, পলিটিক্সটা কি, পলিটিক্যাল কালচার কি। তো এতগুলো জিনিস এবং এতগুলো ফ্যাক্টর আপনাকে তাকে বোঝাতে হবে, যেগুলোকে মনে করলে হবে না, যেগুলো তো হয় আমাদের কাছে, আমাদের দেশে এরকমই হয়। তো আমাদের দেশে এরকমই হয়, এটা সবাই জানে, এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই। তো সে কারণে ইটস নট ইম্পসিবল বাট এ বিট আর্ডুয়াস, যাকে বলে একটু কষ্টদায়ক যে আপনাকে প্রমাণ করা। ধন্যবাদ। জি, অশোক কর্মকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ টিভিএন, দর্শক সবাইকে ধন্যবাদ। গুড নাইট। শুভরাত্রি। দর্শকদেরকেও শুভরাত্রি জানাতে চাই। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো, সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।